আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, মিডিবির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। বরাবরের মতো সাথে আবারও চলে এসেছি। আমি তানভীর আহমেদ খান, বিএসসি নার্সিং ফাইনাল ইয়ার, ঢাকা নার্সিং কলেজ। এবং তোমরা সবাই জানো আমি তোমাদের সাথে সাধারণ বিজ্ঞান ক্লাসটি নিয়ে থাকি। তো আজকে আবারও একটি নতুন লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমাদের লেকচার হচ্ছে লেকচার 6 এবং আমাদের টপিক হচ্ছে মস্তিষ্ক এবং মানব জীবনের ধারাবাহিকতা। তাহলে চলো সবাই দেরি না করে আমরা লেকচারের ভিতরে প্রবেশ করি। তো এখানে বরাবরের মতোই আমার ইন্ট্রো দেওয়া আছে। আমি তানভীর আহমেদ খান, ঢাকা নার্সিং কলেজে পড়াশোনা করতেছি। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে আমরা দুইটা, মেইন টপিক হচ্ছে একটা। তো এটাকে আমরা দুইটা টপিকে বিভক্ত করেছি। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের মস্তিষ্ক, দ্বিতীয়টা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। অর্থাৎ দুইটা টপিকটি আমরা আলোচনা করব আজকে। তো প্রথমে আমরা আসি মস্তিষ্ক। মস্তিষ্ক বলতে আমরা কি বুঝি? তোমাদের কি সবার মস্তিষ্ক আছে? আছে নাকি নাই? অবশ্যই আছে। জীব মানে তাদের মস্তিষ্ক থাকতে হবে। তো এই মস্তিষ্ক নিয়ে আজকে আমাদের টোটাল পড়াশোনাটা হবে। মস্তিষ্ক আসলে কি, এটা কি খায় না মাথায় দেয়, এটার কাজ কি, এটার ডিটেলস আমরা জানবো। তো এখন হচ্ছে আমরা মস্তিষ্ক নিয়ে আলোচনা করবো। মস্তিষ্ক বলতে আমরা কি বুঝি? মস্তিষ্ককে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ব্রেন। তো হচ্ছে আমাদের বৃত্তীয়, শারীরিক, মানসিক যা কিছু সিদ্ধান্ত, যা কিছু পরিচালনা করা হয়, সবকিছু আমাদের একটাই এপিসেন্টার বা একটাই হচ্ছে সেই সেন্টার যেখান থেকে সবটা নিয়ন্ত্রিত হয়, সেটাই হচ্ছে মস্তিষ্ক। অর্থাৎ আমাদের প্রত্যেকটা জিনিস পরিচালনা করার জন্য একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে এবং সেই কেন্দ্রটা হতে হবে ফিক্সড এবং সেখান থেকে সবকিছু সুন্দরভাবে মডারেট করা হবে। তো আমরা আজকে মানব মস্তিষ্ক নিয়ে পড়বো। তার মানে হচ্ছে মানব জীবনের সকল শারীরবৃত্তীয় কাজকর্ম নিয়ন্ত্রণ কে করবে? মস্তিষ্ক। আজকে মস্তিষ্ক যদি হার্টকে চালনা করতে নির্দেশ না দেয় তাহলে কিন্তু হার্ট বন্ধ হয়ে যাবে। আজকে মস্তিষ্ক সিগন্যাল দেয় বলে আমরা হাতকে এদিকে নিতে পারতেছি, ওইদিকে নিতে পারতেছি, সামনের দিকে নিতে পারতেছি, পিছনের দিকে নিতে পারতেছি। অর্থাৎ আমাদের সমস্ত সিগন্যাল, সমস্ত সিদ্ধান্ত, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায়? আমাদের এই মাথায়। তার মানে কি আজকে পড়তে হবে মাথা খুলে, মন খুলে না, আজকে পড়বো মাথা খুলে এবং বুঝবো মাথা দিয়ে, মন দিয়ে না, আজকে মাথা দিয়ে বুঝবো। মাথা দিয়ে আমরা কি বুঝবো? মাথা বুঝবো। তো মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্ফীত তরল দ্বারা পূর্ণ গহ্বরযুক্ত ও মেনিনজেস নামক আবরণী দ্বারা আবৃত যে অংশটি করটির ভেতরে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে। তোমরা যদি আমার লেকচারের ডেফিনেশন গুলো খেয়াল করো, আমি চেষ্টা করি আমি ডেফিনেশনের মধ্যে সামগ্রিক বৈশিষ্ট্যটা এমন ভাবে নিয়ে আসতে যেন তোমাদের আলাদা করে সেটা আর পড়তে না হয়। তাহলে আমরা কি পড়লাম? কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র, আমাদের স্নায়ুতন্ত্র যে আছে, আমার নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেমের মধ্যে যে স্ফীত মোটা তরল দ্বারা পূর্ণ গহ্বর, এটা কি থাকবে? তরল দ্বারা পূর্ণ থাকবে। এবং যে আবরণীয় পর্দাটা থাকবে তার নাম হচ্ছে মেনিনজেস। অর্থাৎ মস্তিষ্কে যে আবরণীয় পর্দা তাকে বলে মেনিনজেস। পরীক্ষায় আসার মতো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে মস্তিষ্ক আবরণীয় পর্দার নাম কি, সেটার নাম হচ্ছে মেনিনজেস। এবং যে অংশটি করটি, করটি হচ্ছে আমাদের মাথার যে খুলি, সে খুলির ভিতরে সুরক্ষিত থাকবে। সে খুলির ভিতরে সুরক্ষিত থাকবে, সেটাকে আমরা কি বলা হয়? মস্তিষ্ক। সেটা কি বলা হয়? মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ককে আমরা বুঝতে পারছি। আই থিঙ্ক মস্তিষ্ক সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এখন আমরা ভর্তি পরীক্ষার আলোকে কিভাবে পড়তে হয় সেটাই আমরা জানবো। আচ্ছা আচ্ছা এখন আমি কি তোমাদেরকে আগেও বিগত ক্লাসে বলে থাকি যে আমি যখন একটা জিনিস পড়াই তখন হচ্ছে আমি সেটার চিত্রটা নিয়ে আসি, তাহলে কি তোমাদের বুঝতে সব সুবিধা হবে। এটা একটা মস্তিষ্কের লম্বচ্ছেদ, আমাদের মস্তিষ্কের ভিতরের অবস্থাটা। তো এদিকে আছে ভেন্ট্রিকল, এখানে আছে কর্পাস ক্যালোসাম, এটা থ্যালামাস, এটা হচ্ছে এই যে মধ্য মস্তিষ্ক, এটা হচ্ছে সেরেবেলাম, এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, এটা হচ্ছে পন্স, এটা পিটুইটারি গ্রন্থি, এখন এখানে এটা হাইপোথ্যালামাস, এটা সেরেব্রাম। সবগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে ডিটেলস জানবো। কিন্তু চিত্রটা আমরা এই জন্য দিয়ে রাখলাম যেন প্রথমেই হচ্ছে আমরা যখন মস্তিষ্ক চিন্তা করব এই চিত্রটা যেন আমাদের চোখের সামনে ভেসে থাকে। এখন আসে পিটুইটারি গ্রন্থি, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় ইংরেজিতে মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, বা হচ্ছে বাংলাতে বলা হয় প্রভু। আমার হাতের লেখা এতটা ভালো না, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তো পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। আমাদের শরীরে যতগুলো হরমোন নিঃসরণকারী গ্রন্থি আছে তার মধ্যে মেইন বা বেসিকটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, বা হচ্ছে যেটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। মস্তিষ্কের গঠন, অংশ এবং কাজ। এই মস্তিষ্ক কিভাবে গঠন করা হয়, কি কি দিয়ে গঠিত করা হয়, এগুলোর অংশ কি এবং এগুলোর কাজ কি আমরা জানবো।
গঠন, অংশ, কাজ। মস্তিষ্কের গঠন। এখন হচ্ছে মস্তিষ্ক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত জটিল অংশ বর্ষের কোরটির মধ্যে সুরক্ষিত থাকে এবং দেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় মস্তিষ্ক বা এনসেফালন। মস্তিষ্কের আরেকটা সিনোনিম হচ্ছে এনসেফালন। কি সিনোনিমটা কি? এনসেফালন। ভ্রূণীয় বিকাশের সময় হলে সৃষ্ট নিউরাল টিউবের মধ্যে, কোথায় থেকে? নিউরাল টিউবের মধ্যে সামনের অংশ স্ফীত হয়ে মস্তিষ্ক গঠন করে। প্রাণী জগতের মধ্যে মানব মস্তিষ্ক সবচেয়ে জটিল। আমাদের যে সমগ্র প্রাণী জগৎ আছে, যে জীব জগৎ আছে, তার মধ্যে সবচেয়ে জটিল এবং সুগঠিত মস্তিষ্ক হচ্ছে মানব মস্তিষ্ক। কারণ মানুষের মতো করে এত সুন্দর করে ব্রেন আর কোনো প্রাণী ব্যবহার করতে পারে না। এজন্যই আমরা মানুষ আর ওরা হচ্ছে গরু ছাগল। তাহলে কি বললাম? মস্তিষ্ক বা এনসেফালন বলে ভ্রূণীয় বিকাশের সময় হলে সৃষ্ট নিউরন টিউবের সামনে অংশ স্ফীত হয়ে মস্তিষ্ক গঠন করে। প্রাণী জগতের মধ্যে মানব মস্তিষ্ক সবচেয়ে হচ্ছে জটিল। এই যে মানব মস্তিষ্ক, মস্তিষ্ক মূলত তিনটা প্রধান ভাগে। উপরের এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে মানব মস্তিষ্ককে প্রধানত কয়টা ভাগে ভাগ করা হয়? তিনটা ভাগে। একটা অগ্র মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে? তাহলে প্রধানত ভাগ কয়টা? তিনটা। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন পুরুষে 1500 সিসি, মহিলাদের 1300 সিসি। আবার রিকল করি, প্রাপ্তবয়স্ক মানুষের, একটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হবে, অর্থাৎ তার বয়স যখন 18 বা 18 প্লাস হবে, তখন তার যে মস্তিষ্কের আয়তন, আয়তন বলতে কি? তার সামগ্রিক দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবটা মিলে, এই যে আমার যে মাথাটা, আমি এখন প্রাপ্তবয়স্ক, আমার যে মাথাটার অবস্থান, তার প্রায় 1500 সিসি থাকবে পুরুষের, এবং মহিলাদের থাকবে 1300 সিসি। এই জন্য পুরুষের বুদ্ধি বেশি, মহিলাদের বুদ্ধি কম, যেটা আমরা মজা করে বলি। ঠিক আছে না? আমরা নারীদের বুদ্ধি হাঁটুতে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এমন না। সাইজে কম, বুদ্ধিতে আমরা সবাই সমান। তো আয়তনের দিক থেকে পুরুষ একটু বড়। তো 1500 সিসি, মহিলাদের হচ্ছে 1300 সিসি। মানব ভ্রূণের প্রাথমিক অবস্থায় মস্তিষ্ক প্রধান তিনটে অংশ নিয়ে গঠিত। মানব যে ভ্রূণ থাকবে, যখন ফিটাসে যখন ভ্রূণটা থাকবে, তখন তিনটে অংশ নিয়ে গঠিত। পূর্ণাঙ্গ মানুষে এটি আরো জটিল রূপ ধারণ করে। যখন ভ্রূণ অবস্থায় মস্তিষ্ক থাকে একরকম, যখন মানুষটা পূর্ণাঙ্গ হবে, সঠিকভাবে বিকশিত হবে, তখন তার যে অংশ বা বিভক্ত চেষ্টা, সে অংশটা হয়ে যাবে আরো কি হবে? আহ অনেকটা বিবর্ধিত হয়ে যাবে। ঠিক আছে? তো আরো জটিল হয়ে যাবে। মানব ভ্রূণের মস্তিষ্কের গঠনের ভিত্তি করে মানব মস্তিষ্ককে প্রধানত তিনটি অংশে ভাগ করা হয়। সেই তিনটি অংশ কিন্তু আমরা আগেই দেখছি, কিন্তু এখানে আবার দেখতেছি যে মানব ভ্রূণের উপর ভিত্তি করে মস্তিষ্ককে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? তিনটি ভাগে ভাগ করা হয়। সেই তিনটি ভাগ সম্পর্কে আমরা ডিটেল জানবো। তো এখানে আমরা কি কি পড়লাম? মস্তিষ্কের আয়তন পুরুষে কত সিসি? 1500 সিসি। আর মহিলাদের কিন্তু 1300 সিসি। মানব ভ্রূণের প্রাথমিক অবস্থায় মস্তিষ্ক প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত থাকে। পূর্ণাঙ্গ মানুষ এটি আরো জটিল রূপ ধারণ করে বিভিন্ন অংশে বিভক্ত হয়। মানব ভ্রূণের মস্তিষ্ক গঠনের ভিত্তিতে পূর্ণাঙ্গ মানুষের মস্তিষ্ককে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। এই যে এটা হচ্ছে মানুষের মস্তিষ্ক। এই যে মানুষের নাক, চোখ, ঠোঁট, এই যে এই সমগ্রটা মিলে হচ্ছে মানুষের মস্তিষ্ক। ঠিক আছে? তো আমি যেটা বরাবর করি, যখন একটা টপিক পড়ার চেষ্টা করি সেটার সাথে রিলেটেড ছবিগুলো অ্যাড করার জন্য, তাহলে কি হবে? তোমাদের কি ওইটা মাথার মধ্যে ক্যাচ করবে। এখন আসি টপিক গুলো নিয়ে। তো আমরা কি জানি? মানব মস্তিষ্ককে প্রধানত কয়টা ভাগে ভাগ করা হয়? প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে 1 অগ্র মস্তিষ্ক, 2 মধ্য মস্তিষ্ক, 3 পশ্চাৎ মস্তিষ্ক। এখন অগ্র মস্তিষ্ক কে আবার হচ্ছে আহ যে আমরা কি বললাম, যখন আমরা টপিক পড়বো তখন হচ্ছে সেগুলো সিনোনিম গুলো আমরা জানবো, তাহলে কি ওই টপিক সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তো অগ্র মস্তিষ্ক বা প্রোসেনফেলনের মধ্যে, অগ্র মস্তিষ্কের অপর নাম হচ্ছে প্রোসেনফেলন, মধ্য মস্তিষ্ককে বলা হয় মেসেনফেলন, পশ্চাৎ মস্তিষ্ককে বলা হয় রম্বনসেফালন। তাহলে অগ্র মস্তিষ্ককে বলা হয় প্রোসেনফেলন, মধ্য মস্তিষ্ককে বলা হয় মেসেনফেলন, পশ্চাৎ মস্তিষ্ককে বলা হয় রম্বনসেফালন বা হিন ব্রেন। অগ্র মস্তিষ্ককে বলা হয় ফোর ব্রেন, মধ্য মস্তিষ্ককে বলা হয় মিড ব্রেন, আর পশ্চাৎ মস্তিষ্ককে বলা হয় হিন ব্রেন। ঠিক আছে?
তার মানে কি এখানে আমরা প্রত্যেকটার 3টা করে সিনোনিম পেয়ে গেলাম। তাহলে অগ্র মস্তিষ্ক বা প্রোসেনসেফলন বা হচ্ছে ফর ব্রেন, মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফলন বা হচ্ছে মিড ব্রেন, পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বসেফলন হচ্ছে হিন ব্রেন। অর্থাৎ 3টা ভাগে আমরা ভাগ করে ফেললাম। এখন আসি, এই যে এখানে হচ্ছে সেরেব্রাম, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, সেরেবেলাম, স্পাইনাল কর্ড, ব্রেন স্টেম, টেম্পোরাল লোব, এটা হচ্ছে ফ্রন্টাল লোব। এটা হচ্ছে মস্তিষ্কে যে বিভিন্ন লোব গুলো আছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। তাহলে কি পাইলাম? উপরে পাইলাম আমরা সেরেব্রাম, এই পাশে পাইলাম কি আমরা ফ্রন্টাল লোব, এই পাশে পাইলাম আমরা কি প্যারাইটাল লোব, এই পাশে কি পাইলাম আমরা অক্সিপিটাল লোব, এই পাশে পাইলাম আমরা কি টেম্পোরাল লোব, এই পাশে পাইলাম কি আমরা সেরেবেলাম, এই পাশে পেলাম আমরা ব্রেন স্টেম, এই পাশে পেলাম আমরা স্পাইনাল কর্ড। অর্থাৎ মস্তিষ্কর পিছন অংশ থেকে এই যে আমাদের মস্তিষ্ক, এখান থেকে আমাদের স্পাইনাল কর্ড বা হচ্ছে মেরুদণ্ড শুরু হয়ে গেছে। এখন আসি আমরা অগ্র মস্তিষ্ক সম্পর্কে আমরা এখন ডিটেইলস জানবো। এটা কি আসলে কি, এটা কি খায় নাকি মাথায় দেয় নাকি এটা কোনো বিশেষত্ব কাজ আছে, তো এর সম্পর্কে আমরা ডিটেইলস জানবো। এখন আসি অগ্র মস্তিষ্ক বা প্রোসেনসেফলন বা হচ্ছে ফর ব্রেন। অগ্র মস্তিষ্ক মস্তিষ্কের প্রধান অংশ গঠন করে। মস্তিষ্কের যে প্রধান অংশ, মেইন পার্ট যেটা, সেটা কে গঠন করে? অগ্র মস্তিষ্ক। সেটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করে ভাইয়ারা? 3টা ভাগে ভাগ করা হয়। সেটা একটা হচ্ছে সেরিব্রাম, একটা হচ্ছে থ্যালামাস, একটা হচ্ছে হাইপোথ্যালামাস। যেন চিত্রতে আসি, এই যে সেরেব্রাম এইখানে, সেরেব্রাম হচ্ছে এইখানে, সেরেব্রাম হচ্ছে এখানে উপরের দিকে, সেটা হচ্ছে সেরেব্রাম দিয়ে আমরা তাহলে মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, মস্তিষ্কের প্রধান অংশ কে গঠন করে? সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক। এবং এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সেরেব্রাম, একটা হচ্ছে থ্যালামাস, একটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। তো প্রথমে আমরা সেরেব্রামে আসি। দুটি পাশাপাশি অবস্থিত বড় কুণ্ডলী পাকানো এবং খাস বিশিষ্ট খণ্ড নিয়ে গঠিত হয়। তাহলে সেরেব্রাম কি? দুটি পাশাপাশি অবস্থিত বড় কুণ্ডলী পাকানো খাস বিশিষ্ট খণ্ড নিয়ে সেরেব্রাম গঠিত হয়। খণ্ড দুটিকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে। সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে। ওই যে দুটি পাশাপাশি অবস্থিত বড় কুণ্ডলী পাকানো খাস নিয়ে কি গঠিত হয়? সেরেব্রাম। সেরেব্রাম। আরেকটা কিন্তু সেরেবেলাম, এটা পরে আসতেছি। এবং খণ্ড দুটিকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। এখানে সেরেব্রাল হেমিস্ফিয়ার দুইটা আছে, একটা ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, একটা বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। একটা ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, একটা বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। মস্তিষ্কের 80%, মস্তিষ্কের টোটাল ওজনের 80% হচ্ছে কি? সেরেব্রাম। মস্তিষ্কের টোটাল ওজনের 80% হচ্ছে কি? সেরেব্রাম। তাহলে কি মস্তিষ্কের সবচেয়ে যদি বড় অংশ ইন্ডিভিজুয়ালি আমরা চিন্তা করতে যাই, সেটা হবে সেরেব্রাম। কারণ কি? মস্তিষ্ক যদি হয় 1 কেজি, যদি হয় 1 কেজি একটা মস্তিষ্কের ওজন, সাপোজ, আমি কিন্তু আহ একদম ফাইনাল বলছি না, যদি একটা মস্তিষ্কের ওজন হয় 1 কেজি, তাহলে 800 গ্রামই হচ্ছে সেরেব্রাম, বাকি 200 গ্রাম হচ্ছে অন্য কিছু মিলে। তার মানে সেরেব্রাম অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে কি করে? আবৃত করে রাখে। সেরেব্রাম কি করে? মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত করে রাখে। এবং এই খণ্ডটির ভেতরে কর্পাস ক্যালোসাম নামে দুটি চওড়া স্নায়ুগুচ্ছ দিয়ে গঠিত। সেরেব্রামের পাশে 2টা স্তর নিয়ে গঠিত। কয়টা স্তর ভাইয়ারা? সেরেব্রামের পাশের হচ্ছে 2টা, সেরেব্রামের পাশের হচ্ছে 2টা স্তর নিয়ে গঠিত। তাহলে আমরা যদি আবার রিকল করি, দুটি পাশাপাশি অবস্থিত বড় কুণ্ডলী পাকানো খাস বিশিষ্ট খণ্ড নিয়ে গঠিত। খণ্ড দুটিকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে, অর্থাৎ মস্তিষ্ককে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে। তো আরেকটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের যদি আমরা দেহকে লম্বা 2টা ভাগে ভাগ করি, তাহলে এই পাশে 2টা চোখ যাবে, নাকের 2টা ছিদ্র যাবে, আমাদের সব শরীর 2টা ভাগে ভাগ করলাম। তো আমাদের মস্তিষ্ক যে সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেটা থাকে কিন্তু সেরেব্রামে। তো আমাদের যে বাম দিক, সেটা নিয়ন্ত্রণ করে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার। আর আমাদের যেটা বাম দিক, সেটা নিয়ন্ত্রণ করে ডান দিক, সেটা নিয়ন্ত্রণ করে বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। অর্থাৎ আমাদের মস্তিষ্কের সেরেব্রামের মধ্যে যে সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে, আমাদের শরীরের বাম পার্টটাকে নিয়ন্ত্রণ করে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, এবং ডান পার্টটাকে নিয়ন্ত্রণ করে বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। এটাকে মনে থাকবে, একটা ওটা উল্টো, ভাইস ভার্সা। এবং সেরেব্রামের প্রাচীর 2টি স্তর নিয়ে গঠিত। এখন আসি, এবং বহিঃস্তর যেটা, সেটা 3 সেন্টিমিটার পুরু এবং গ্রে ম্যাটারে গঠিত। বহিঃস্তরটা কি?
3 সেন্টিমিটার পুরো। কত সেন্টিমিটার ভাইয়ারা? 3 সেন্টিমিটারে পুরো। এবং কি গ্রে ম্যাটার, গ্রে বলতে কি বলো, ধূসর, মানে কি মানে যে বাইরের স্তরটা সেটা খানিকটা ধূসর পদার্থের মতো স্তর নিয়ে গঠিত। নাম হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। এর নিচের স্তরটি সেরিব্রামের অন্তঃস্তর হোয়াইট ম্যাটারে গঠিত। এর যে আমরা কি বললাম স্তর দুইটা, যেটা উপরের স্তর বা বহিঃস্তর সেটা 3 সেন্টিমিটার পুরু, এবং এটাকে বলা হয় এটা এটা গ্রে ম্যাটারে গঠিত, নাম সেরিব্রাল কর্টেক্স। এর নিচের স্তর অর্থাৎ দুইটা স্তর, নিচের স্তরটা কি অন্তঃস্তর, সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার, অর্থাৎ এটা কি সাদা বা শ্বেত পদার্থ দিয়ে গঠিত, এবং এটাকে এবং সেরিব্রাল মেডুলা নামে পরিচিত। সেরিব্রাল মেডুলা, আগেরটাকে বলা হচ্ছে কি সেরিব্রাল কর্টেক্স, এটা সেরিব্রাল মেডুলা। উল্লেখ্য যে সুষুম্না কাণ্ডের হোয়াইট ম্যাটার থাকে বাইরের দিকে আর গ্রে ম্যাটার থেকে ভেতরের দিকে। গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমরা সুষুম্না কাণ্ডে আসছি, কিন্তু আগে আমরা ইনফরমেশন জেনে রাখি আমাদের যে সুষুম্না কাণ্ড থাকবে সেটা হচ্ছে সুষুম্না হোয়াইট ম্যাটার থাকে এবং বাইরের দিকে আর গ্রে ম্যাটার থেকে ভেতরের দিকে। আচ্ছা, সুষুম্না কাণ্ড সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিই। আমরা অনেকে প্রতিবর্তী ক্রিয়া পড়ছি। প্রতিবর্তী ক্রিয়া এটা কি? আমি কিন্তু তোমাদের একটু আগে বললাম যে আমাদের মস্তিষ্ক, এই যে আমি হাতটা সামনের দিকে নিলাম, পিছনের দিকে আনলাম, এই হাত সামনের দিকে নিলাম, এই হাত পিছনের দিকে নিলাম, মাথা এদিকে করলাম, মাথা এদিকে করলাম, মাথা এদিকে করলাম, মাথা এদিকে করলাম, এই যে আমি করতেছি, এটা কি আমরা এমনি এমনি করতেছি? এটা আমাদের মস্তিষ্ক আমাদের সিগন্যালটা দিতেছে বলে আমরা করতে পারতেছি। কিন্তু অনেক সময় দেখা গেল তুমি অন্ধকারের মধ্যে কোথাও বসে আছো, বন্ধুদের সাথে আড্ডা দিতেছো, ঠিক এমন সময় তোমার পায়ের মধ্যে একটা মশা কামড় দিল। তো মশা কামড় দেওয়ার সাথে সাথে ন্যানো সেকেন্ডের মধ্যে তুমি ঠিক ওই জায়গায় একটা মানে সরানো মশাটাকে সরানো, চর দেওয়া মশাটাকে মারার চেষ্টা করো, এবং তুমি কিন্তু যে জায়গায় মশাটা বসছে, ধর হাতের এখানে মশাটা বসছে, তোমার চটটা কিন্তু ওই জায়গায় গিয়ে পড়ে। তোমাদের মনে কখনো চিন্তা আসে না যে আসলে ওই মস্তিষ্ক তো কাজ করতে একটা নির্দিষ্ট সময় লাগে, তো ওই যে এখানে মশাটা কামড় দিল, সেই ইনফরমেশনটা কিন্তু আমাদের নিউরন গুলা ক্যারি করে, নিউরন গুলো ক্যারি করে মস্তিষ্কে নিয়ে যায়। কিন্তু যখন ওরকম প্রতিবর্তী ক্রিয়া অর্থাৎ ইনস্ট্যান্ট হচ্ছে, যেমন হঠাৎ করে তোমার চোখে কেউ লাইট দিল, তখন তোমার কিন্তু চোখ কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যে ইনস্ট্যান্ট ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে সেটাই করে প্রতিবর্তী ক্রিয়া, এবং প্রতিবর্তী ক্রিয়া কিন্তু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, সেটা নিয়ন্ত্রিত হয় সুষুম্না কাণ্ড দ্বারা। তাহলে কি আমরা বুঝলাম? আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে মস্তিষ্ক, কিন্তু যখন প্রতিবর্তী ক্রিয়ার চ্যাপ্টারটা আসবে, অর্থাৎ যে ক্রিয়াটা তোমার ইনস্ট্যান্ট করতে হবে, যেমন তোমার চোখে লাইট পড়লো, তুমি লাইটটা বন্ধ করে নিলা, আমার চোখটা বন্ধ করে নিলা, হাতে হাতে একটা মশা বসলো, ঠিক ওই জায়গায় মশাটাকে সরানোর জন্য আঘাত করা, সেটা কে করে? সুষুম্না কাণ্ড প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে। তাহলে কি বললাম? সুষুম্না কাণ্ডের হোয়াইট ম্যাটার বাইরের দিকে আর গ্রে ম্যাটার থেকে ভেতরের দিকে। এখন আসি, যেটা আমি একটু আগে তোমাদের পড়াইছিলাম, এখন আবার চলে আসি। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের দেহের এখানে হবে ডান পাশ। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার না, ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার এখানে হবে বাম পাশ। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম পাশ এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান পাশ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ একটা রেখে উল্টা ভাইস ভার্সা। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম পাশ, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান পাশ নিয়ন্ত্রণ করে। এই সেরিব্রাল কর্টেক্সের বহির্ভূত তল কুণ্ডলিত হয়ে অসংখ্য এরকম ভাঁজের সৃষ্টি করে, এসব ভাঁজের উচ্চ স্থানগুলোকে বলা হয় জাইরি, এবং নিচু স্থানগুলোকে বলা হয় সালকি, এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে কিছু ভাঁজ সৃষ্টি হয়। ভাঁজ মানে কি? যে একটা হবে উপরে, একটা হবে নিচে, একটা হবে উপরে, একটা হবে নিচে। তো এই যে তোমার ওই যে উঁচু স্থানগুলা এগুলোকে বলা হয় জাইরি, আর এই যে নিচু স্থানগুলা এগুলোকে বলা হয় সালকি, এতে সেরেব্রামকে 5টি খণ্ডে বা লোবে বিভক্ত দেখা যায়। সেরেব্রামকে তাহলে কয়টি খণ্ড বা লোব? টোটাল 5টি খণ্ড বা লোব। একটি হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, আর একটা হচ্ছে লিম্বিক। আরেকটা হচ্ছে কি? লিম্বিক। ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, আর একটা হচ্ছে লিম্বিক লোব। অর্থাৎ হচ্ছে টোটাল লোব কয়টা হচ্ছে? লোব হচ্ছে তোমার 5টা। আমরা কি কি জানলাম? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, লিম্বিক। টোটাল হচ্ছে 5টা লোবে বিভক্ত হয়, এরকম জানলাম। তাহলে আমরা পরবর্তী সাইডে যাই। এখন কিন্তু আমরা সেরেব্রামের মধ্যেই আছি। গ্রে ম্যাটার।
গ্রে বলতে আমরা সবাই জানি গ্রে মানে ধূসর পদার্থ, মানে মানে ছাই ছাই। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বর্ণের অংশ যে স্নায়ুকোষ বা নিউরোগ্লিয়া ও সিন্যাপস নিয়ে গঠিত। তাহলে কি নিয়ে গঠিত? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বর্ণের অংশ মানে যে গ্রে ম্যাটারটা থাকবে সেটা স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া এবং সিন্যাপস নিয়ে গঠিত। এখন তোমাদের মনে হচ্ছে সিন্যাপস কি? সিন্যাপস হচ্ছে, আমরা কি জানি স্নায়ুতন্ত্রের একক হচ্ছে কি নিউরন, ঠিক আছে? নিউরন মানে হচ্ছে কি ওই তোমার যেটা হচ্ছে তোমার দেহের সংবেদনশীল ক্রিয়া বা দেহের যে কোনো সিগন্যাল মস্তিষ্কে তোমার বহন করে। এখন নিউরন তো একটা না, আমাদের দেহে লক্ষ কোটি নিউরন আছে। এই যে ধরো এটা একটা নিউরন, এটা একটা নিউরন, ধরলাম দুইটা একটা নিউরন, যদি এটা নিউরনের কাছাকাছিও না, এই যে মাঝখানে যে পার্টিশনটা, মানে একটা নিউরন যে আরেকটা নিউরনের সাথে লেগে থাকবে, কারণ নিউরন তো একটার পর একটা ক্রমাগত আসছে, নিউরন তো আর একটা যায় না, অনেকগুলা যায়। তখন একটা নিউরন আরেকটা এইটা একটা নিউরন, এইটা একটা নিউরন, এই যে নিউরন যে লেগে আছে, এই যে মাঝখানে যে জয়েন্টটা, এটাকে বলে সিন্যাপস। অর্থাৎ একটা নিউরনের শেষ অংশ, একটা নিউরনের অ্যাক্সন অপর নিউরনের ড্যান্ড্রিনের সাথে যে মিলিত যে জায়গাটা গ্রহণ করে সেটাকে বলে সিন্যাপস বা সাইন্যাপস। হোয়াইট ম্যাটার বা সাদা পদার্থ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের টিস্যু, যা মূলত মায়োলিন যুক্ত স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত। মায়োলিন যুক্ত থাকার কারণে টিস্যুকে সাদা চকচকে দেখায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের টিস্যু যা মূলত মায়োলিন যুক্ত স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত। মায়োলিন যুক্ত থাকার কারণে টিস্যুটিকে কি দেখায়? সাদা চকচকে দেখায়। আর গ্রে ম্যাটার আমরা কি পড়লাম? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বর্ণের অংশ যা স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া ও সিন্যাপস নিয়ে গঠিত। আর হোয়াইট ম্যাটার হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের টিস্যু যা মূলত মায়োলিন যুক্ত স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত। মায়োলিন যুক্ত থাকার কারণে টিস্যুটিকে সাদা চকচকে দেখায়, কিছুটা রূপলি কালারের মতো দেখায়। এখন আসি আমরা যে এতক্ষণ আমরা সেরেব্রাম পড়লাম, সেরেব্রামের কাজ কি? অবশ্যই এটা একটা কাজ আছে, না হলে তো আর মস্তিষ্কের 80 ভাগ জায়গা জুড়ে থাকতে না। আমরা সেরেব্রাম মস্তিষ্কের কত ভাগ জায়গা? টোটাল 80% জায়গা জুড়ে অবস্থান। এখন আসি সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ এবং বিশ্লেষণ করে। অর্থাৎ এই যে আমাদের এখানে আমি কেউ চিমটি দিলাম বা হচ্ছে আমরা হাতটা কেটে গেল, এই যে আমরা জ্বালা করলাম, উহ বললাম বা আহ বললাম, আজে বললাম, এই যে আটা কেন বলছি? কারণ এখানে আমাদের জ্বালার সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার কারণে এই যে সিগন্যালটা আমাদের মস্তিষ্কে যায়, সেটা কে গ্রহণ করে? সেরেব্রাম। সেরেব্রাম চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি প্রভৃতি মানসিক বুদ্ধি নিয়ন্ত্রণ করে। এখন তুমি চিন্তা করতেছো তুমি এইবার ছুটিতে সাজেক যাবা, তোমার বুদ্ধিতে কি আসতেছে যে পরীক্ষার খাতায় তুমি আগে শর্ট আনসার না করে আগে তুমি মানে এসে কোশ্চেন সেগুলো আনতে, তোমার চিন্তা। তোমার ইচ্ছা শক্তি হচ্ছে কি আজকের দিনের মধ্যে তোমার পড়াটা কমপ্লিট করে বিকেলে তোমার খেলতে যাইতে হবে, তোমার ইচ্ছা শক্তি। উদ্ভাবনী শক্তি কি? তুমি আজকে তোমার স্কুলের বা কলেজের প্রজেক্টে নতুন একটা ডিভাইস উদ্ভাবন করে দেখাইলা। এই যে তোমার সামগ্রিক যে কাজগুলা, মানে তোমার নিত্য নৈমিত্তিক যে কাজগুলো আমরা চিন্তা ভাবনা করতেছি, এই উদ্ভাবনী শক্তি তোমার, আমি একটা চিন্তা বা ইচ্ছা শক্তি নিয়ে তোমাদেরকে এখানে পড়াইতে আসছি। এই যে আমার মধ্যে চিন্তা বা উদ্ভাবনী শক্তিটা সৃষ্টি হয়েছে, সেটা সৃষ্টি কে করে? সেটাকে বলে সেরেব্রাম। সেরেব্রাম বিভিন্ন সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। সহজাত প্রবৃত্তি বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা এতক্ষণ কি বললাম? সহজাত প্রবৃত্তি। সহজাত প্রবৃত্তি বলতে আমরা কি বুঝি? তুমি প্রতিদিন সকাল থেকে উঠে দাঁত ব্রাশ করো বা সকাল থেকে উঠে তুমি ওয়াশরুমে যাও, তো এটা হচ্ছে তোমার সহজাত প্রবৃত্তি। রাতে ঘুমানোর আগে তুমি 1 গ্লাস দুধ পান করো, এটা তোমার সহজাত প্রবৃত্তি। বা তুমি ক্লাসে যাওয়ার সময় সবসময় দেখা যায় সবার আগে ক্লাসে যাও, বা তুমি ক্লাস শেষে মানে ক্লাস শেষ হওয়ার পরে তুমি খেলাধুলা করো, এটা হচ্ছে তোমার সহজাত প্রবৃত্তি, যেটা তোমার নিত্য নৈমিত্তিক তোমার সাথে হয়ে যাচ্ছে। এই যে আমাদের সহজাত প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণ করে কে? সেগুলো করে হচ্ছে সেরেব্রাম। তারপর হচ্ছে বাক শক্তিকে নিয়ন্ত্রণ করে। আমি যে কথা বলতেছি তোমাদের কাছে, আমি লেকচারটা ডেলিভার করতেছি, সেটা কে করে? সেটাও হচ্ছে ওই সেরেব্রাম। অর্থাৎ আমাদের যে কথা বলার যে শক্তিটা বা কথা বলার যে ওই যে মানে তোমার থিমটা যে আমাদের মানে ডেলিভার করতেছে, কথা বলার যে প্রেশারটা দিতেছে বা সেটা নিয়ন্ত্রণ করতে, সেটা কে করতে? সেটা কিন্তু সেরেব্রাম। তারপর সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এখন ঐচ্ছিক পেশি বলতে আমরা কি বুঝি? যে পেশিকে আমরা ইচ্ছা মতো চালনা করতে পারি। এই যে ধরো আমি হাত দিয়ে বল করলাম বা হাতটাকে পিছনে আনলাম, সামনের দিকে আনলাম, অর্থাৎ কি আমি আমাদের পেশিগুলো কি ইচ্ছা মতো কি নাড়াচাড়া করতে পারতেছি। সেই ইচ্ছা মতো নাড়াচাড়া করার যে কাজটা করে সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। তো যে ঐচ্ছিক পেশিটা কে নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে সেরেব্রাম। তাহলে আমরা যদি আবার রিকল করি, সেরেব্রামের কাজ কি?
সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ এবং বিশ্লেষণ করে। চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি প্রভৃতি মানসিক বুদ্ধি নিয়ন্ত্রণ করে। বিভিন্ন সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। বাক শক্তিকে নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে কি সব ঐচ্ছিক পেশি কার্যকলাপ কি করে নিয়ন্ত্রণ করে। এগুলো হচ্ছে সেরেব্রামের কাজ। তারপরে আমরা পরবর্তীতে যাই, থ্যালামাস। আমরা তো তিনটা পার্ট সেরেব্রাম পড়লাম, এখন আমরা থ্যালামাস। থ্যালামাস বলতে কি বোঝায়? প্রত্যেকটি সেরিব্রাল হেমিস্ফিয়ারে সেরিব্রাল মেডুলায় অবস্থিত গ্রে ম্যাটারের গঠিত ডিম্বাকার অঞ্চলের নাম হচ্ছে থ্যালামাস। তার মানে কি সেরিব্রাল হেমিস্ফিয়ারে সেরিব্রাল যে মেডুলা থাকবে, মেডুলা কর্টেক্স না কিন্তু মেডুলা, সেই মেডুলায় অবস্থিত গ্রে ম্যাটারে গঠিত ডিম্বাকার যে অংশ, সেই ডিম্বাকার অঞ্চলের নাম হচ্ছে কি থ্যালামাস। দুটি দুটি থ্যালামাই একটি যোজক দিয়ে যুক্ত। দুটি থ্যালামাই কি একটি যোজক দিয়ে যুক্ত। দুটি থ্যালামাই একটি যোজক দিয়ে যুক্ত থাকে। দুটি থ্যালামাই একটি যোজক দিয়ে যুক্ত থাকে। আবার যদি বলি, প্রত্যেক সেরিব্রাল হেমিস্ফিয়ারের সেরিব্রাল মেডুলায় অবস্থিত এবং গ্রে ম্যাটারে গঠিত ডিম্বাকার অঞ্চলের নাম হচ্ছে থ্যালামাস। দুটি থ্যালামাই একটি যোজক দিয়ে যুক্ত থাকে। এখন আমরা আসি থ্যালামাসের আমরা কাজ কি পড়বো। এখন আমরা আসি থ্যালামাসের কাজ কি। এটি সংজ্ঞাবহ স্নায়ুর, এটা হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে। যে স্নায়ুগুলো সংজ্ঞাবহ সেগুলো রিলে স্টেশন হিসেবে কাজ করবে। যেমন স্নায়ু আবেগ থেকে থ্যালামাসে যাবে, সেখান থেকে সেরেব্রামে যাবে। প্রথমে স্নায়ু আবেগটা সৃষ্টি হবে, তারপর যাবে থ্যালামাস, তারপরে কোথায় আসবে? ফাইনালি আসবে সেরেব্রামে। ফাইনালি কোথায় আসবে? সেরেব্রামে। তারপরে হচ্ছে গিয়ে চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র সূত্র, আবেগের কেন্দ্র, অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। আমাদের যে বিভিন্ন চাপ বা প্রেসার যায়, আমাদের কেউ স্পর্শ করলো সেটা আমরা বুঝতে পারি। আমাদের ভিতরে যখন কোনো কষ্ট হয়, যন্ত্রণা হয়, সেগুলো যে অনুভূতির কেন্দ্র এবং অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়। অর্থাৎ একটা মানুষ কেমন হবে, তার পার্সোনালিটি কেমন, সে কি খুব পজিটিভ মাইন্ডের নাকি নেগেটিভ মাইন্ডের, সে কি খুব রাগী, সে কি খুব ভদ্র, সে কি খুব জোরে কথা বলে নাকি আস্তে কথা বলে, এবং সামাজিক আচরণ, সে কি খুব সমাজসেবী নাকি সে সমাজের জন্য ক্ষতিকর। এই যে তার সামগ্রিক যে ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রকাশ করে কে? থ্যালামাস। কে প্রকাশ করে? থ্যালামাস। ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা এবং পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তোলে। অর্থাৎ ধরো তুমি ঘুমিয়ে আসো, তো হঠাৎ করে আকাশে বাজ পড়লো, বা হচ্ছে তোমার ঘরের চালে কেউ ঢিল দিল, বা যে কোনো একটা শব্দ হইলো, এই যে তুমি হঠাৎ করে জেগে উঠলা, একটা উত্তেজনার মতো তুমি যে জেগে উঠলা, সেই জেগে ওঠার কাজটা এবং চারপাশে কি হচ্ছে, কি কারণে এমনটা হতে পারে, এই সম্পর্কে তোমার মাথায় যদি একটা কমন ধারণা প্রথম যে চলে আসে, সেটাই কে করে? থ্যালামাস। তাহলে থ্যালামাস সম্পর্কে যদি আমরা আবার জানতে চাই, এটি সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে। স্নায়ুর আবেগ, এগুলো স্নায়ু আবেগ থেকে থ্যালামাসে যাবে, তারপরে যাবে সেরেব্রামে। চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র এবং অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। তারপর হচ্ছে মানুষের ব্যক্তিত্ব, সামাজিক আচরণের প্রকাশ ঘটায় এবং ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলে এবং পরিবেশ সম্পর্কে সতর্ক করে তোলে। ধরো তোমার হাতে একটা ব্রেন দেওয়া হলো, তাহলে ব্রেনটা চিত্রটা হবে এরকম। তোমার হাতে যে ব্রেনটা দেওয়া হলো, সেটা চিত্রটা হবে এরকম। তোমার মস্তিষ্কের উপরে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক সবগুলা কি একসাথে দেওয়া আছে। এটা হচ্ছে একটা মস্তিষ্কের চিত্র। এখন আসো,